কি দারুণ লাগছে তাই না দেখতে। আর সামনে এমনি শুনলাম খুব ভালো লাগে। আর সামনেই রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন আমরা রয়েছি হলো কার্শিয়াংয়ে। আর আমাদের হোটেল থেকে ভিউটা এত ভাল লাগছে, বাইরেই একদম বড় বন আর কি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে। আর সকালবেলাতে এখানে আমরা নিয়েছি 1 কাপ কফি গরম গরম, এই যে। আর সামনে এমনি সুন্দর ভিউ। আর আমাদের এখানে একটা ভিউ দেখা যাচ্ছে, এখানে বেড আর এখানে একটা টেবিল আর সামনে এরকম একটা ভিউ। এত ভাল লাগছে। আর চারিদিকটা মানে খুব সুদিং, ঠান্ডাটা উপভোগ করা যায়। যারা আমার মতো শীতকাতুরে তাদের জন্য এই ঠান্ডাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে তারা এনজয় করতে পারবে। আর খুব যাদের ঠান্ডা ভালো লাগে তাদের জন্য, আমার বরের মতো যারা আছে তাদের জন্য এই ডিসেম্বর জানুয়ারি নাগাদ কার্শিয়াংয়ে আসলে ভাল লাগবে। তো চলুন এখন আমরা কফিটা খেয়ে নিই। এখন ওইদিকে সমস্ত লাগেজ গেছে, এই যে এত লাগেজ, নিচে লাগেজ আছে। আর ঘড়িতে এখন বাজে 9:10। এরপর আমরা বেরোবো, তো তার আগে কফিটা খেয়ে নিই। আর এই যে এখন আমরা এসছি, কালকে রাত্রে এখানটাতে অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগে। আর সামনেই রয়েছে পাহাড়। আমরা এখন ব্রেকফাস্ট করব, তাই এই জায়গাটাতে এসছি। আর ওই যে দূরে পাহাড়, কি দারুণ লাগছে তাই না দেখতে, আলাদাই ভালো লাগছে দেখতে। এই যে পাহাড়, ওই যে ওখানে আমাদের সারথি দাঁড়িয়ে আছে। তো চলুন খাবার আসলে খাবার খেয়ে তারপর আবার বেরোবো পেলিংয়ের উদ্দেশ্যে। তো চলুন। দিচ্ছে খাবার। বাহ, এখানের ভিউটা একদম ভালো, পুরো মনে হচ্ছে নিজের বাড়ি, নিজের বারান্দা, মনেই হচ্ছে না হোটেলে এসেছি। আমাদের গরম গরম খাবারও এসে গেছে, এখানে আলু সবজি আছে আর সামনে এরকম মাস্ট ভিউ, দারুণ দারুণ। তুমি নিয়ে এলে রুটি? আরে বাহ। তো চলুন আমরা এখন খাবারটা এনজয় করি। আর এই যে পুরো ধোয়া উঠলো, রুটিটার একটা। এই যে এটা হচ্ছিল আমার খাবারের প্ল্যাটার, রুটি আর সবজি। তো ফার্স্ট করে বেরিয়ে পড়েছি। এখন গাড়িতে যেটা হচ্ছিল লাগেজ বাঁধা। এটা অনেক টাইম সাপেক্ষ একটা ব্যাপার। ড্রাইভার আর লাগেজ বাঁধা হয়ে গেছে, তুমি টুরিস্ট। পেলিয়ানেরই সবথেকে ভালো অ্যাকচুয়ালি। যে গাড়িতে লরিতে দেখবে যে থাকে সেই সব বাদে যাবে, লাগেজ প্যাক করে। তুমি আমাকে শিখিয়ে দাও, আমি করে দিচ্ছি। দেখো দেখে দেখে শেখো। দেখে দেখে হচ্ছে না, কি করে শেখাবো? এই বি চাপের কাজ। কি হলো, কোথায় চলে গেলে? কোথায় চলে গেলে? এখানে চার্জিং কেবল লাগানো হচ্ছে। আর এটা কি ব্যাগ হয়, ওইগুলো উপরে নিচ্ছে। তো মোটামুটি রেডি হয়ে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো চলুন। সার্ফ জলে ভালো করে একটা ধুতে হবে, দিয়ে মেলে দিতে হবে। জ্যাক। আর ওই দেখুন, হ্যালো হ্যালো, ও মা। আমাদের জার্নি স্টার্ট হচ্ছে তাহলে এখান থেকে। এই জায়গাটাতে এসেছিলাম, এখানটাতে এসেছিলাম, এখানে এসেছিলাম, এখান থেকে ম্যাগি খেয়েছিলাম। আর এখন জার্নি স্টার্ট হচ্ছে। খুব এক্সাইটেড, খুব অ্যাডভেঞ্চারাস, খুব ভয়ের। তো পুরো ভিডিওটা যদি বেঁচে থাকি তাহলে আপলোড করব, আর যদি আপলোড না হয় তো তাহলে ভিডিও করে রাখছি। তো চলুন গিয়ে দেখা হচ্ছে। এইদিকে ওই শহরটা দেখতে কি ভালো লাগছে। টর্চম্যানের লাইন গেছে, টর্চম্যান আজকে দেখতে পাইনি, এই দিক থেকে টর্চম্যানের লাইন গেছে। আর ওই যে শহরটা কি ভালো লাগছে, পুরো মনে হচ্ছে যেন ওই দোলের আগে ঝুলন সাজায় না, পুরো ওরকম মনে হচ্ছে যেন ঝুলন সাজিয়ে রেখেছে কেউ, এত সুন্দর লাগছে। আর উপরে একটা টাওয়ারও রয়েছে। পাহাড়ি রাস্তার কথা আর কি বলবো, যতই বলবো ততই কম করবো। তারপর বাইকে এতক্ষণে আমার হাজব্যান্ডের যে জার্নি করা, সেটা যেন এই সৌন্দর্যটাতে মানে ইয়ে
কার্শিয়াং স্টেশনটা ক্রস করছি, ওই দিকে টয় ট্রেনের লাইন, আর এটাও কার্শিয়াংয়ের ভেতর দিকটা। আর এই যে এখন আমরা এখান থেকে পেট্রোল এসেছি পেট্রোল রিফিল করাতে। বেশ কয়েকজনের পরে আমাদের লাইন ছিল, তো এখান থেকে পেট্রোল রিফিল করিয়ে এখন আমরা যাব পেলিংয়ের পথে। টাইম অনুযায়ী দেখাচ্ছে পেলিং পৌঁছাতে পৌঁছাতে হয়তো অন্ধকার হয়ে যাবে, তো দেখা যাক এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পেট্রোলটা রিফিল করিয়ে আমরা আবার জার্নিটা স্টার্ট করব। আর যেহেতু ব্রেকফাস্ট হেভি করে এসেছি তাই লাঞ্চ করারও কোনো ব্যাপার নেই। তো আমরা এখন পেলিংয়ের উদ্দেশ্যে এগোচ্ছি, আর যতই পেলিংয়ের দিকে যাওয়া যাচ্ছে ততই যেন বেশি ঠান্ডা লাগতে শুরু করেছে। আর চারিদিকের ওয়েদারটা এত সুন্দর আর এত শান্ত, যেন মানে এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। আস্তে আস্তে কিন্তু এবার ঠান্ডাটাও বেশ বাড়তে শুরু করেছে। এই বাইকার জ্যাকেট পরে আমরা এতটা রাস্তা এসেছি, কমফোর্টেবল ছিল, কিন্তু এখন পেলিংয়ের রাস্তা যেই শুরু করেছে বাইকার জ্যাকেট পরা সত্ত্বেও প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করেছে। অফরোডিং করতে খুব ভালো লাগে আর লাইফে অ্যাডভেঞ্চার চায় তাদের জন্য বলবো পেলিং অবশ্যই একবার হলেও বাইকে করে আসুন। প্রচণ্ড অ্যাডভেঞ্চার নিয়ে আপনারা ফিরে যাবেন। আর সামনেটা দেখুন, পুরো সবুজ আর পুরোটাই কুয়াশা, পুরোটাই মেঘাচ্ছন্ন একদম। আস্তে আস্তে আমাদের গাড়িও এগিয়ে চলেছে। এখনও পেলিং পৌঁছাতে প্রায় 4-5 ঘন্টা মতো টাইম দেখাচ্ছে। তো পেলিং পৌঁছাতে আশা করা যায় যে সন্ধ্যা হয়ে যাবে, সেটা একটা ভয়ের ব্যাপার, কেননা অন্ধকারের মধ্যে বাইক চালানো রিস্কি খুব। আর সামনেটা দেখুন, পুরো কুয়াশা আর কুয়াশা। কে বলবে এখন যে দুপুর 12টা বা 1টা মতো বাজে। দেখে মনে হচ্ছে নয় ভোর হয়েছে নয় সন্ধ্যা। তো চলুন আস্তে আস্তে আমরা এগোই। আরে আমি যতবারই এসেছি ততবারই অজানা এক কারণে আমার যেন মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। এই পাহাড় যেরকম ভালো লাগে, এই পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে কত অজানা গল্প লুকিয়ে আছে, সেটা ভাবলেই যেন গা শিউরে ওঠে। আসার সময় দেখছিলাম এই বাঁকে একটা 4 চাকার গাড়ি, একটা বাইক মেবি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তারাও হয়তো কত আশা, কত অ্যাডভেঞ্চার নিয়ে হয়তো বেরিয়েছিল, কিন্তু হয়তো বাড়ি ফেরা হলো না। বাইরেটা যত সময় যাচ্ছে তখন তত যেন আস্তে আস্তে করে অন্ধকার নেমে আসছে। আর এই দুদিকে সবুজের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। পাহাড়ের এই বাঁকগুলোতে এই দেখুন, এই লাল বাড়িটা কি সুন্দর দেখতে লাগছে, যেন সবুজের মধ্যে লাল, এই কম্বিনেশনটা যেন অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখছেন সময় বাড়ার সাথে সাথে কুয়াশা কি পরিমাণে বাড়ছে, দেখেই মনেই হবে না এটা বেলা নাকি সন্ধ্যাবেলা। আর জানেন তো, একজনের সাথে আলাপ হয়েছিল, এই পথে ঘুরতে ফিরতেই আলাপ হয়েছিল। তার কাছেই শুনছিলাম যে পাহাড়ে দোতলা বাড়ি করতে কেমন খরচা হতে পারে। তার কাছ থেকে শুনে জানলাম, যা শুনলাম তা শুনে তো মাথায় হাত। পাহাড়ে দোতলা বাড়ি করতে গেলে কম করে 2 কোটি টাকার মতো খরচা হতে পারে। এটা শুনে তো একদম মাথায় হাত পড়ে যাওয়ার জোগাড়। আর ভেতরে যে ইন্টেরিয়ারগুলো হয় তাতে নাকি প্রায় কম করে 70 লাখ টাকার মতো খরচা হতে পারে। আসলে পাহাড়ে তো মানুষকে উঠতে বা অনেক কিছু অনেক ব্যয় সাপেক্ষ হয়, তাই আর কি এত খরচা হয়ে যায় পাহাড়ে বাড়িঘর করতে। আর ভাবুন তো, এত হোমস্টে যে পাহাড়ে তৈরি হচ্ছে, এরপরে কোনো হোমস্টে যদি না চলে তাহলে মালিকের কি অবস্থা হয়। আমার তো ভেবেই গা শিউরে উঠছে। কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি, এখনও পেলিং যেতে অনেকক্ষণের জার্নি বাকি। আগেই তো বলেছি একদম দুপুরবেলাতে ব্রেকফাস্ট করে বেরিয়েছি সকালবেলাতে, তাই এখন আর ব্রেকফাস্টের ঝামেলা করছি না। একদম যেখানে যাব সেখানে গিয়ে পেলিংয়ে গিয়ে খাওয়া যাবে। তাই যে এখন পাহাড়ে এসেছি, একেবারে 6 মাস যাতে ভালো করে কাজ করতে পারি
তারই রসদ নিয়ে তবেই আমরা কলকাতাতে ফিরবো। আর পাহাড়ে বাইক রাইডের তো আলাদাই এক্সপিরিয়েন্স, যতটা অ্যাডভেঞ্চারাস ততটাই ভয়, ততটাই ভালো লাগা, সব কিছুই খুব বেশি বেশি করে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেলিংয়ে ঢুকবো। আর এইবার কিন্তু অতটা ট্যুরিস্টও আসেনি, দেখতেই পাচ্ছেন ট্যুরিস্টদের গাড়িও খুবই কম। আসার সময় জায়গাটা দেখলাম, দেখে এত ভালো লাগলো তাই আর কি ক্যামেরাটা অন করলাম। এই জায়গাটা হয়তো আপনাদের মনে থাকবে, এর আগে যখন আমরা সপরিবারে দার্জিলিংয়ে এসেছিলাম তখন এই লামাহাটা ইকো পার্কে আমরা এসেছিলাম। এখন এই রাস্তাটা যখন ক্রস করছিলাম তখন আর কি সবার কথা খুব মনে পড়ছিল। এই যে এই ইকো পার্কেই আমরা আর কি ফটোশ্যুট করেছিলাম, তো অনেক মেমোরিজ মনে পড়ে যাচ্ছিল আর কি। আর সবাই মিলে ঘুরতে আসার তো একটা আলাদাই ভালো লাগা থাকে, তাই না? এখন আমরা যাচ্ছি পেশকের দিকে। এর আগে যখন দার্জিলিং সবাই মিলে ফ্যামিলি ট্রিপ করেছিলাম তখন এই পেশকেও আমরা গেছিলাম। আর পেশক জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। এখান থেকে আর কি ওই নদীর ইয়েটাও দেখা যায়, মানে যেটাকে পেশকের লাভার্স ভিউ পয়েন্ট বলে। কিন্তু জানেন তো, পেশকে যাওয়ার যে রাস্তাটা আছে এই রাস্তাটা প্রচণ্ড চড়াই, 4 চাকা যেতে গিয়েই তার বেগ পেতে হয়, আর আমাদের তো 2 চাকা। ব্যালেন্সিংটাও একটা বড় ফ্যাক্টর, এখান থেকে চালানোটা খুবই রিস্ক হয়ে পড়েছিল। তো কথা বলতে বলতে এবার আমরা চলে এসেছি পেশক টি গার্ডেনের সামনে বা পেশকের সামনে। তো চলুন এরপরে গিয়ে দেখা হচ্ছে। একটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি যেখানে কিনা দুদিকে খালি সবুজ ছিল। এখন তো তাও একদিকে একটু বাড়ি, ইটকাট পাথর দেখা যাচ্ছে, দেখেও বেশ ভাল লাগছে আর কি। আসলে পাহাড়ের দিকে বাড়িগুলোর মধ্যে ডিস্টেন্স এতটাই বেশি থাকে যে এক বাড়ি থেকে আরেক বাড়ির সাধারণত চট করে দেখা পাওয়া যায় না। তো চলুন, এখন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, এখানে কিছুটা সময় দাঁড়াবো, ওই জন্যই আসা আর কি। একটানা তো অনেক বাইক চালানো হয়েছে, এবার একটু দুজনেরই একটু রেস্ট নেওয়ার দরকার। তো চলুন একদম পেশকের লাভার্স ভিউ পয়েন্টে গিয়েই রেস্ট নেওয়া যাবে। আর এটা হচ্ছিল লাভার্স ভিউ পয়েন্ট থেকে এই নদীটার দৃশ্যটা, এত ভালো লাগছে দেখতে। তাই প্রচণ্ড সূর্যের আলোতে সবুজ গাছগুলো একটু খয়েরি খয়েরি টাইপের হয়ে গেছে। আর এখানে অনেক ধরনের দোকান আছে। তো চলুন এখান থেকে একটা দোকান থেকে ইচ্ছা আছে একটু ডাব কেনার, ডাব কিনে আবার এবার রাস্তা ধরবো। এখন আমরা যে রাস্তাটা রয়েছি সেটাও পুরো অফরোডিং। এখন আমরা রয়েছি তিস্তা বাজারের রাস্তাটাতে, প্রচণ্ড প্রচণ্ড খারাপ রাস্তা। খারাপ রাস্তা দিয়ে অনেকটা পথ যেতে হবে। এখন আমরা সিকিম বর্ডারে ঢুকিনি, আজকে তো কার্শিয়াং থেকে পেলিং যাচ্ছি, মানে কার্শিয়াং থেকে প্রথম যাব সিকিম হয়ে, তারপরে যাব হচ্ছিল পেলিংয়ে। সিকিম তো পেলিংয়ের মধ্যেই আর কি। আর এই যে তিস্তা নদী আর কি, তিস্তা নদীর পার বরাবর সোজা যেতে হবে, গেলেই পড়বে সিকিমের বর্ডার। সিকিমের বর্ডার থেকে ঢুকে বেশ কিছুটা পথ গেলে তবেই পড়বে আমাদের ডেস্টিনেশন পেলিং। আর এই সিকিমে যাওয়ার জন্য আমাদের যে এরকম কতগুলো ব্রিজ ক্রস করতে হয়েছিল তারারই অত্যাধিক। কথা বলতে বলতে আমরা সিকিমেও চলে এসেছি। আর এখানে না প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, ওই জন্যই রাস্তাগুলো সব ভেজা ভেজা, কিন্তু গড গ্রেসকে আমরা বৃষ্টিটা পাইনি। আমরা আসার কিছুক্ষণ আগেই বৃষ্টিটা থেমে গেছে, এখনও অবধি রাস্তাটাও ভেজা আছে। এরকম ওয়েদার জেনারেলি পাওয়া যায় না। আর যদিও আমরা রেনকোট ক্যারি করছি, কিন্তু রেনকোট পরে গাড়ি চালানো সে তো আর মুখের কথা নয়। আর বর্ষার জল পেয়ে গাছগুলো দেখুন আরও যেন সবুজ হয়ে উঠেছে। এখনও অনেকটা পথ যেতে হবে একেবারে। আর এই দেখুন এই বর্ষার সময় এখানে কেমন ধস নেমেছে। বর্ষা বলাটা ভুল, এখন গরমকালই চলছে, মে মাস। আর এই দেখুন এখন আমরা এই টানেলটা ক্রস করছি আর চারিদিকে না অন্ধকার হয়ে গেছে,
মানে এই টানেলটার ভেতরটাতে অন্ধকার হয়ে গেছে। এরপরে আমরা এসেছি এই রিম্বি ওয়াটারফলসে। এত সুন্দর ওয়াটারফলসটা, আর এত সুন্দর ওই ঝর্ণাটা বয়ে চলেছে, দেখে যেন মনটা জুড়িয়ে গেল। এরপরে বাড়ি ফেরার পথ ধরেছি, মানে পেলিং হোটেলে ফেরার পথ ধরেছি, আর চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কথা বলতে বলতে পেলিং হোটেলটাও চলে এলো। আর এরপরে একটু লাগেজ রেখে যাব মোমো খেতে। আজকে এই ভিডিওটা মোমো খাওয়া দেখিয়েই শেষ করছি। ভিডিওটাতে যদি কিছু একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।